ভুতুড়ে কাহিনীর নতুন একটি এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। রোজকার মতো গল্প চ্যানেলে আমি সঞ্জয় তোমাদের সাথে। বন্ধুরা, সকলের ভালোবাসায় আমাদের চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো তোমাদের কাছে যদি পাঠানোর মতো কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই সেটা আমাকে পাঠাতে পারো, যেটা প্রচার করা হবে আমাদের পরবর্তী এপিসোডে। তো চলো বেশি কথা না বলে সরাসরি চলে যাই আমাদের মূল আয়োজনে। রাত 11:40 বাজার পর থেকে আদ্রিতার মনে এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেল। অস্থিরতা কাটিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার জন্য ও দুটা স্লিপিং পিল খেলো, কিন্তু তাও মনে হচ্ছে ঘুম আসবে না চোখে। ভার্সিটি লাইফের 4টা বছরই বন্ধু বান্ধবের সাথে ওর বার্থডে পালন করে আসছে। অবশ্য ওর থেকে ওর ফ্রেন্ডদেরই উৎসাহটা বেশি ছিল এতে, বিশেষ করে মেঘের। মেঘ থাকতো ছেলেদের হোস্টেলে আর আদ্রিতা মেয়েদেরটাই। কিন্তু মেঘের সাথে পরিচয়ের পর থেকে প্রত্যেকটা বার্থডেতেই মেঘ যেখানে থাকুক না কেন সেখান থেকে ছুটে এসে রাত 12টায়ও উইশ করে গেছে। কিভাবে মেয়েদের হোস্টেলে ঢুকেছে সেটা শুনতে গেলে আরো অনেক বড় ইতিহাস হয়ে যাবে। আদ্রিতার রুম ছিল হোস্টেলের 2য় তলায়, একদম কোণার দিকে জমে। আদ্রিতা, নিদ্রিতা, লিসা, মিশু থাকতো এক রুমে। মেঘ পানির পাইপের লাইন, জানালার গ্রিল, কার্নিশ বিয়ে বিয়ে উপরে উঠে আদ্রিতাকে উইশ করে যেত। আদ্রিতা প্রথমবার তো যেমন অবাক হয়েছিল ঠিক ততটা ভয়ও পেয়ে গিয়েছিল। খুব করে বকাও দিয়েছিল এভাবে আসার জন্য। কিন্তু মেঘ প্রতিবারই এমন করে এসেছে আদ্রিতার হাজার বারণ না শুনে। আদ্রিতা যদি বলে, এই ছেলে, আমি তোমাকে বলেছি নাকি প্রতি বছর এমন বাংলা সিনেমার নায়ক হয়ে অভিনয় করতে? মেঘ ওর ঝকঝকে দাঁত বের করে হেসে প্রতিবারই বলে, এই মেয়ে, তুমি জানো না আমার তো একটাই মেঘাদ্রিতা। আমি আমার মেঘাদ্রিতার সাথে সিনেমা করব না তো কার সাথে করব? আদ্রিতা যদিও সামনাসামনি খুব রাগ দেখাতো প্রতিবারই, তবুও ভালোবাসাটা আরো পাকাপোক্ত হয়ে যেত সেই সাথে। কিন্তু এখন 4 বছরের ভার্সিটি লাইফ শেষ, ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েও বাসায় আসছে। আদ্রিতা মেঘকে বারবার পই পই করে বারণ করে দিয়েছে যেন ও না আসে। ওর বাবা খুব রাগী মেজাজের মানুষ। কোনোভাবে টের পেয়ে গেলে আদ্রিতাকে বাড়ি ছাড়া করতেও পারে। কিন্তু মেঘ যেন কোনো কথাই শুনবে না, একেবারে পরিষ্কার করেই বলে দিয়েছে, আমি আজ রাতেও তোমার বাসায় যাব, তারপর মাঝরাত পর্যন্ত দুজন গল্প করব। আমি জানালাম এপাশে আর তুমি ওপাশ থেকে। 3টা বেজে গেলে তুমি বাইরে আসবে। 1 ঘন্টার জন্য নিশাচর হয়ে ঘোরাঘুরি করব, তারপর তুমি তোমার বাসায় আর আমি আমার বাসার উদ্দেশ্যে। কি আইডিয়াটা কেমন, দারুণ না? কিন্তু আদ্রিতার কাছে এটা ভুলেও দারুণ লাগেনি, বরং বেশ ভয়ঙ্কর লেগেছে। ও হাজার বুঝিয়েও মেঘকে ওর সিদ্ধান্ত থেকে টলাতে পারল না। গত 2 ঘন্টা যাবৎ মেঘের ফোন অফ। অস্থিরতায় আদ্রিতার মাথা ব্যথা শুরু হয়ে গেল।
ও রুমের এপাশ থেকে ওপাশ অস্থির ভঙ্গিতে পায়চারি করতে লাগলো। মায়া একবার ওকে জিজ্ঞেস করে গেল সব ঠিক আছে কিনা। আদ্রিতাও স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ সব ঠিক আছে। রাত 12টা 20 বাজার পরেও যখন মেঘ আর এলো না, আদ্রিতা বেশ কিছুটা নিশ্চিন্ত হয়ে ঘুমাতে গেল। কিন্তু রাত 3টায় হঠাৎ ওর ঘুম ভেঙে গেল। জানালে হালকা ধাক্কার আওয়াজ শুনতে পেল। এত রাতে কে না কে হতে পারে এই ভয়ে ও জানালা খুলতে দ্বিধাবোধ করেছিল। ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই ফিস ফিস আওয়াজ কানে এলো। মেঘাদ্রিতা, জানালাটা একটিবারের জন্য খোলো না প্লিজ। আদ্রিতা তড়াক করে লাফিয়ে উঠে বিছানায় বসলো। জানালার পর্দা সরিয়ে দিল। কাঁচের জানালা হওয়ায় দেখলো বাইরে মেঘ দাঁড়িয়ে আছে। ও তাড়াতাড়ি জানালা খুলল। শীত আসবো আসবো করছে। শেষ রাতের দিকে প্রায় বেশি শীত থাকে। আদ্রিতার গায়ে একটা কম্বল জড়িয়ে থাকার পরেও ওর বেশ শীত লাগছে, কিন্তু মেঘের গায়ে একটা পাতলা সুতির শার্ট। আদ্রিতাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে মেঘ বলল, মেঘাদ্রিতা, তোমার রুমের আলমারির পিছন দিকে একটা দরজা আছে। তুমি দরজাটা খুলে বাইরে চলে এসো। কিছু জিজ্ঞেস করো না প্লিজ। আমার 12টায় আসার কথা ছিল, কিন্তু সবকিছুর একটা শেষ না দেখে মুক্তি হচ্ছিল না আমার। তুমি তাড়াতাড়ি আসো। অন্ধকার মিলিয়ে যাওয়ার আগেই আবার তোমাকে ফিরে আসতে হবে। আদ্রিতা বেশ অবাক হয়ে গেল মেঘের কথা শুনে। ওর ঘরে আলমারি আছে এটা মেঘ কি করে জানলো? আর এটা জানলেও এর পিছনে যে দরজা আছে সেটার খবর কেমন করে জানলো? এটার খবর তো আদ্রিতাও নিজে ভালো করে জানে না। যাই হোক, মেঘের কথা মতো সত্যি সত্যি একটা দরজা আছে সেখানে। আদ্রিতা সেই দরজার ছিটকিনি খুলে বের হয়ে গেল। ফজরের আজানের আগ পর্যন্ত মেঘের সাথে সময় কাটিয়ে ঘোরাঘুরি করে গল্প করে বাসায় ফিরল। আদ্রিতা কেক কাটলো, কোক ঢিলে রক্ত রক্ত বলে খানিকক্ষণ বাচ্চাদের মতোই হাসাহাসি করলো। আইসক্রিম দিয়ে মেঘের নাক মুখ মাখামাখি করে ফেলল। কিন্তু মেঘ কেক বা কোক কিছুই খেল না। শুধু কানের কাছে ফিস ফিস করে বলে গেল, আমি তোমাকে সবসময় এমন করেই ভালোবেসে যাব মেঘ, এমন করেই ভালোবেসে যাব মেঘাদ্রিতা। ফজরের আজানের কিছুক্ষণ আগে মেঘ বিদায় নিয়ে চলে গেল। মেঘ চলে যাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত আদ্রিতার চোখে ঘুম এলো না। ফজরের আজানের পর কখন যে ঘুমিয়ে পড়ল নিজেও টের পেল না সে। সকালে ঘুম ভাঙল মায়ের ডাকাডাকিতে। চোখ মেলে তাকাতেই মা বলল, তোকে সে কখন থেকেই ডাকছি, উঠছিস না? তোর বন্ধু লিসা নিদ্রিতা ওরা বারবার আমাকে ফোন দিচ্ছে, কি যেন জরুরি কথা আছে। তোর ফোনও নাকি বন্ধ? আদ্রিতা একটু হাসলো, ভাবলো হয়তো বার্থডে উইশের জন্য ফোন বন্ধ পেয়ে মাকেই কল দিচ্ছে। কাল রাতে মেঘের উপর রাগ করে আদ্রিতাও ফোন অফ করে রেখেছিল, মাত্রই মনে হলো সেটা। নিদ্রিতাকে কল করতেই ও উইশ টুইশ কোনো কিছু না করেই একটা ঠিকানা দিয়ে ওকে খুব দ্রুতই সেখানে আসতে বলল।
কেন, কি হয়েছে বারবার জিজ্ঞেস করেও জানতে পারল না কিছুই। কিন্তু ঠিকানা অনুসারে গিয়ে যেটা দেখলো তাতে সে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। সবশেষে যা জানতে পারলো তা হলো কাল রাত 11টায় মেঘের অ্যাক্সিডেন্ট হয়েছে। হসপিটালে নিয়ে যাওয়ার 3-4 ঘন্টা পরই মারা গিয়েছে সে। আদ্রিতা বারবার সবাইকে বলতে লাগলো মেঘ কোনোভাবেই মরতে পারে না। কাল সারা রাত মেঘ ওর সাথে ঘুরে বেরিয়েছে, কিন্তু সবাই ওর কথা শুনে এমন ভাবে তাকাচ্ছে যেন আদ্রিতার মাথাই খারাপ হয়ে গেছে। আদ্রিতা কোনোভাবে হিসাব মিলাতে পারছে না। মেঘ কি মৃত্যুর আগেই ওর কাছে এসেছিল, নাকি মৃত্যুর পরেও কথা রাখতে গিয়ে ওর জন্য শুধু এসেছিল? এরপর আরো অনেক বছর পার হয়ে গেছে, কিন্তু মাঝরাতে কোনোদিন জানালায় হালকা একটু টোকা পড়লেই আদ্রিতা জেগে ওঠে, জানালা খুলে তাকায়, বাইরে বের হয়। ওর প্রত্যেকবারই মনে হয় হয়তো মেঘ এসেছে। ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা ভাবে হয়তো মেঘের মৃত্যু শোকে আদ্রিতার মাথাটাই গেছে, তাই এমন আবল তাবল বকে। আদ্রিতার কাছে আর একটা বিষয় বেশ অদ্ভুত লেগেছে। মেঘের সাথে ওই রাতে দেখা হওয়ার পর আর কোনোদিন আলমারির পিছনে কোনো দরজা দেখতে পায়নি। সবাই বলে এটা নাকি ওর কল্পনা ছিল, কিন্তু আদ্রিতা খুব ভালো করে জানে এটা ওর কল্পনা নয়। ও অপেক্ষায় থাকে, হয়তো আবারও কোনো এক মাঝরাতে মেঘ এসে জানালায় টোকা দিয়ে ফিস ফিস কণ্ঠে বলবে, মেঘাদ্রিতা, জানালাটা একটিবারের জন্য খোলো না প্লিজ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। আমাদের আজকের ঘটনাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের কাছে যদি পাঠানোর মতো কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই সেটা আমাকে মেল করে পাঠিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।